সো আমরা নির্ণায়কের বেসিকটা দেখব। আমরা শুধু বুঝবো নির্ণায়ক কী জিনিস। প্রথমে আসো, ধরা যাক এটা একটা নির্ণায়ক। প্রথম কথা হচ্ছে এটাকে একটা একটা n/n ম্যাট্রিক্স হইতে হবে, বা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। কী হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা যাবে। অর্থাৎ নির্ণায়কে কখনো তুমি এরকম দেখতে পাবা না যে রো আছে 2টা আর কলাম আছে 3টা, এরকম সাধারণত তুমি দেখতে পাবা না। ওকে, সো প্রথমত এটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। দ্বিতীয় যে পার্থক্য ম্যাট্রিক্সের সাথে, ম্যাট্রিক্সের কোনো মান নাই, আমরা বলছিলাম না ম্যাট্রিক্সের কি কোনো মান নাই, কিন্তু এটার একটা মান আছে। মানটা কি? যে আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, 4 1 যা 4 -3 2 যা 6 -2, তাহলে এটার মান হচ্ছে -2। আচ্ছা, এখন নির্ণায়কে দুইটা জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে মাইনর আর একটা হচ্ছে কোফ্যাক্টর। দেখা যাচ্ছে ওখানে মাইনর মানে হচ্ছে অনুরাশি। যারা বাংলা ভাষণ দুইটাই জানবা, আমি কিন্তু বাংলা ভাষণে পড়ে আসছি, তাহলে অনার্সে গিয়ে পড়ে মজা পাবা, দেখবা যে সবই আগে থেকে জানো। কোফ্যাক্টর হচ্ছে সহগুণক, কারেক্ট। ওই যে তোমাদেরকে আমি যখন ইনভার্স ম্যাট্রিক্স করাইছিলাম কিছু সাইনের কথা বলছিলাম, মনে আছে? অ্যান্ড বলছিলাম পরে বলবো, এই যে আজকে সেই দিন, আমরা এটা আজকে দেখবো যে কেন এটা এরকম। হ্যাঁ, তো ধরো এটা একটা ম্যাট্রিক্স, দেখো তো আমাদের স্ক্রিনে বাইরে চলে যায় কিনা। একটু এইদিকে লিখি। ধরো এটা একটা নির্ণায়ক, বারবার ম্যাট্রিক্স চলে আসবে আমার, তোমাদেরও আসবে এখন। তো এটা হচ্ছে একটা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। হেডলাইনটাতে দিয়ে নেই। তো এদেরকে বলা হয়, প্রত্যেকটা এলিমেন্টকে বলা হয় এন্ট্রি অথবা ভুক্তি, তাই না? এক একটা ভুক্তি বলা হয়। এখন আমরা বলি যে 1 এর অনুরাশি, ইংলিশ ভার্সন লেখো মাইনর অফ 1। মাইনর অফ 1 কি লেখো? 1 এর অনুরাশি বলতে ওই যে 1 এর পাড়া প্রতিবেশী বাদ দাও। পাড়া প্রতিবেশী বলতে ও যে কলামে আছে, 1 যে কলামে আছে আর 1 যে রোতে আছে বাদ দাও। বাদ দিলে কি পাওয়া যায়? 5 6 8 9 এরকম একটা নির্ণায়ক পাওয়া যায়, যার মান হচ্ছে 45 - 48 = -3। তাহলে এখন যে কোনোটার অনুরাশি বা মাইনর তোমরা বাইর করতে পারবে না। ধরো আমি যদি বলি যে 6 এর অনুরাশি কত হবে, বলো কত হবে? এটা বাদ যাবে, এটা বাদ যাবে, ও না সরি, এটা বাদ যাবে। তাহলে 1 2 আর হচ্ছে 7 8, এই তো। -5 কিনা সেটা পরে দেখবো। এটা এটা বাদ যাবে না তো, 6 না, তাহলে এটা বাদ যাবে আর এটা বাদ যাবে, তাই না? ও যে রোতে আছে, ও যে কলামে আছে, ওগুলো বাদ যাবে। তাহলে থাকবে হচ্ছে 1 2 আর এখান থেকে 7 8, এরপর মান যাবে, তাই। তাহলে অনুরাশি ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, -6 হোক আর +6 হোক, এটা সমস্যা নেই, ক্লিয়ার। এবার আসো, একেরই যদি আমরা বলি সহগুণক, একের সহগুণক, ইংলিশ ভার্সন লেখো যে কোফ্যাক্টর অফ 1। তখন এই অনুরাশিটা তো হবেই, এর সাথে বাড়তি কিছু হবে, এর সাথে বাড়তি কিছু হবে। বাড়তি জিনিসটা কি? বাড়তি জিনিসটা হচ্ছে -1 টু দি পাওয়ার r প্লাস সি, -1 টু দি পাওয়ার r প্লাস সি। আর মানে কি? এক কত নাম্বার রোতে আছে? 1 নাম্বার রোতে আছে, মানে এক এক যেখানে আছে তার রো নাম্বারটা কত? 1 না? আর এক যে কলামে আছে তার কলাম নাম্বারটা কত? 1। তাহলে -1 এর পাওয়ার কত? 2। তাহলে কি এটা থাকবে?
থাকবে না, বাট এটাই হচ্ছে সহগুণক। আরেকবার বলবো? আচ্ছা, আরেকবার বলার আগে তুমি সূত্রটা লিখে রাখো, তাহলে বুঝতে পারবে। তোমরা এই কথাটা লেখো যে সহগুণক সমান সমান -1 r+c ইন্টু অনুরাশি। ইভি লেখো কোফ্যাক্টর ইজ ইকুয়াল টু -1 r+c ইন্টু মাইনর। হ্যাঁ, i+j লেখা যায়। এখন যে বলছো আরেকবার বলেন, তাকে আমি জিজ্ঞেস করতেছি তুমি অনুরাশি ক্লিয়ার তো? ওকে, তাহলে সহগুণক ক্লিয়ার হবে, অসুবিধা নাই। এটাকে আমরা আবার লিখি। নাম কি তোমার? কনক। কনক বলো যে, তুমি কেউ কথা বলবো না, কনক বলবে একা। তুমি 8-এর অনুরাশি বলো। 8-এর অনুরাশি মাইনর বলো, কত হবে? 8-এর অনুরাশি। এই কেউ আবার কনকরে বলে দিছো নাকি? বলো তাহলে। 1 3 4 6 1 3 4 6 বুঝে বলছো তো? আমার তো মনে হয় কেউ বলে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এটা যদি অনুরাশি হয় তার মান যাই হোক। এবার আসো কনক, 8-এর সহগুণক কোফ্যাক্টর হবে হচ্ছে এই 1 3 4 6 তো থাকবেই, তার সাথে আসবে হচ্ছে 8। কনক বলো 8 কত নম্বর রোতে আছে? কত নম্বর? 3 নাম্বার রো বা 3 নাম্বার সারিতে আছে, তাহলে লিখবা হচ্ছে 3 যোগ। এবার আসো কত নম্বর কলামে আছে? 2 নাম্বার, তাহলে উপর হচ্ছে 2, তাহলে -1/5 মাইনাস কি থাকবে না থাকবে না? থাকবে। এখন মনে করে দেখো, তোমাদেরকে সাইনগুলো আমি এরকম বলছিলাম না? মনে আছে? এই সবগুলো কিন্তু সহগুণকের সাইন। কিভাবে? যেমন এইটার পজিশনটা কত? 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাহলে -1-এর পাওয়ার যদি 5 হয় তাহলে কি মাইনাস থাকবে না? দেখো মাইনাস আছে। আচ্ছা এখানে আসো, এটার পজিশন কত? 1 2 না? প্রথম রো 2 নাম্বার কলাম, 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তাহলে -1-এর পর 3 হলে কি হবে? মাইনাস। প্লাস কে বলে? এইটার পজিশন কত? 3 3 3 আর 3 যোগ করলে কত হবে? প্লাস, এই জন্য কিন্তু প্লাস। এটার পজিশন কত? 2 2 প্লাস। এটার পজিশন কত? 1 1, তাহলে যোগ করলে কি হবে? প্লাস। এটার পজিশন কত? 2 1, যোগ করলে কি 3। তাহলে এবার বুঝতে পারছো কোথেকে আসছে? তাহলে এই সবগুলো ছিল হলো সহগুণকের সাইন বা কোফ্যাক্টরের সাইন। ক্লিয়ার? ওকে, তাহলে অনুরাশি আর সহগুণক কি আর কিছু বলা দরকার আছে? এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় আসে। কীভাবে আসে আমি বলি। ধরো সো মাইনর কোফ্যাক্টর বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমার এরকম দিল, এখানে ভালো করে দেখো এটা কি আছে। এখন তোমারে বললো 1-এর অনুরাশি, এমসিকিউতে বললো সমান এর সহগুণক। ইংলিশ ভার্সন লেখো তো, মাইনর অফ 1 ইকুয়াল টু কোফ্যাক্টর অফ এ। তোমাকে বলবে এ এর মান কোনটা, নিচে 4টা অপশন থাকবে, এ এর মান কোনটা। কোশ্চেন আগে লেখো, আমি করে দিচ্ছি। এমসিকিউ কোশ্চেনে বলা থাকবে কলেজে পরীক্ষা যাতে সবাই ভালো করো এটা আমি চাই। আমার দিক থেকে যা যা লাগবে আমার বলবা, স্যার ক্লাস আরও একদিন বাড়ায় নেন, আরও 2 ঘন্টা বেশি নেন। যদিও লাগবে না, তারপর তোমার লাগলে বলবা। অন্য কোনো সাপোর্ট লাগলে স্যার ম্যাথ করে দেন বা সলভ দেন, বা মন বসে না পরের টেবিলে সমাধান দেন, সব কিছু আমি দিব। বাট আমি রেজাল্ট চাই। এটা সমাধান আজকে দিব চিন্তা করে আসছি। ধরো তো এটা সমাধান, একটা মজার কথা আছে। এটা লিখছো? আচ্ছা, এখন ঘাবড়ানোর কিছু নাই। আমরা দেখবো 1-এর সহগুণক কি। দেখো 1-এর সহগুণক হবে 5 6 8 এ, হবে কি না? এবং আচ্ছা, আমরা অনুরাশির সময় কি প্লাস মাইনাস চিন্তা করবো? করবো না।
এবার এর সহগুণক যখন চিন্তা করবো তখন প্লাস মাইনাস কি চিন্তা করবো, করবো, বাট এর সাইনটা কি প্লাস না, আমরা জানি কি এই যে এটা মুখস্থ রাখবা, বারবার বের করার টাইম নেই, বারবার বের করার টাইম নেই, তো এটা মুখস্থ রাখবা। তাহলে এ কোথায় আছে, এখানে, তাহলে এর সহগুণক চিহ্ন হিসাব করেও প্লাস, কিন্তু এর সহগুণক কি হবে, এটা না, তাহলে 1 2 4 5, এবার এটাকে তো আমরা ভাঙতে পারি, 5 মাইনাস 48 সমান 5 মাইনাস 8, তাহলে 5 ইকুয়াল টু এখানে -3, এটার পাশে গেলে 48, 5 ইকুয়াল টু 45, তাহলে এ এর মান অপশনে থাকবে, অপশন থেকে তুমি করবা, ঠিক আছে। ইভিকে এটার ট্রান্সলেশনটা লিখতে পারছো, ওকে, লিখতে পারো নি, মাইনর অফ 1 ইকুয়াল টু কোফ্যাক্টর অফ এ, এই কথা লিখবা। তাহলে অনুরাশি এবং সহগুণক থেকে তোমরা মিনিমাম একটা এমসিকিউ পাবা পরীক্ষায়, একটা দুইটা বিষয় পাইতে পারো। আচ্ছা, এবার হলো মন বসে না পরের টেবিলের সমাধান না। আজকে আস্তে আস্তে চিন্তা করতেছিলাম, আমার বউয়ের একটা প্রিয় গান আছে, গানটা অনেক আগের, গানটা তোমার লাইন প্রথম লাইন হচ্ছে এরকম যে ধীরে ধীরে প্যার কো বাড়ানা হে হাদ সে গুজর জানা হে, এটা তোমার হচ্ছে কাজও না, ওই যে কাজলের জামাইয়ের নাম কি, অজয় দেবগান না, অজয় দেবগান আছে গানটাতে, দেখবা অবশ্যই গানটা ভালো সুন্দর গান। তো গানটার লাইন হচ্ছে যে ধীরে ধীরে প্যার কো বাড়ানা হে হাদ সে গুজর জানা হে, মানে অল্প অল্পকে বাড়াইতে হবে এবং মানে বিয়ন্ড দ্য লিমিট চলে যেতে হবে, যদি ভালোবাসার কথা বলছে। কিন্তু পড়ালেখার ব্যাপারটা এরকম, একদিনে অনেক পড়াশোনা করা যাবে না, তোমার টার্গেট থাকবে আমি অল্প অল্প করে করবো, বাট এমন এক জায়গায় যাবো আমার আর কেউ ধরতে পারবে না, কিন্তু শুরুটা অল্প অল্প করেই হয়, তুমি কখনো একদিনে অনেক পড়া করে হয় না। সো তোমার টার্গেট থাকবে আমি ডেইলি, যার মনে করো যে এখন তুমি হিসাব করে যে আমি 2 ঘন্টার বেশি পড়তে পারি না, তাহলে তুমি জাস্ট 2 ঘন্টা 15 মিনিট টার্গেট করো, অথবা 2 ঘন্টা 30 মিনিট টার্গেট করো, এটা তোমার জন্য কষ্ট হবে না, ঠিক আছে। যে 2 ঘন্টা পড়ো, যে 4 ঘন্টা পড়ো সে 4 ঘন্টা 15 মিনিট ট্রাই করো, যে মোটে 30 মিনিট পড়ো একা একা সে আর 15 মিনিট বাড়াও, কারণ তোমার মনের মধ্যে শয়তান ঢুকে আছে, তো শয়তান 15 মিনিট তোমাকে সময় দিবে, তো 45 মিনিট পড়লাম, পরের দিন আবার তুমি পরের দিন আবার যা বাড়ার দরকার নেই, তুমি 45-এ থাকো কয়দিন, ধরো তুমি 30 মিনিটের বেশি টেবিলে বসতে পারো না, তো কয়দিন 45 মিনিটে থাকো, এরপর দেখবে অটোমেটিক তুমি আরও 15 মিনিট বাড়ায় 1 ঘন্টা চলে আসতে পারবে, থাকো 1 ঘন্টায় আরও কয়দিন, তাড়াহুড়ার দরকার নেই, 3 দিন 4 দিন 5 দিন 1 ঘন্টা থাকো, তারপর 1 ঘন্টা 15-তে যাও, 1 ঘন্টা 15-তে গেলে তখন আবার, আচ্ছা এখানে কাহিনী আছে, মোটামুটি মাসখানেক তুমি যদি কনসিস্টেন্ট থাকো, এরপর শয়তান তোমার পেয়ে বসবে, শয়তান তখন তোমার ওভারটাইম খাটাবে, ওভারটাইম খাটানো বোঝো, মানে বাবা জিনিসটা তো অনেক ভালো, তাহলে 1 ঘন্টা থেকে 4 ঘন্টা করি কালকে, মজায় মজায় তুমি 3-4 দিন 4 ঘন্টা করবা, এরপরে তুমি আবার পড়ে যাবে, সো ওভার এক্সাইটেড হওয়া যাবে না, কথা বুঝছো। তুমি দেখলে কি যে স্যার তো বলছে 15 মিনিট করে বাড়াইতে, বাট আমি তো 1 ঘন্টা করে বেশি পড়তে পারছি, করার দরকার নেই, তুমি ওই যে বেশিও করার দরকার নাই, আবার একদম কমও করার দরকার নেই, তুমি একটা প্রিসাইজ ম্যাপিং করে আগাবা, যে এখন ঠিক করো, এখন অনেকের জন্য এটা হইতে পারে যে স্যার আমি টার্গেট করলাম আমি কালকে থেকে 20 মিনিট বেশি পড়বো, 7 দিন 20 মিনিট বেশি পড়বো, পরের 7 দিন আরও 20 মিনিট বেশি পড়বো, ব্যাপারটা এইভাবে চিন্তা করবা। দেখো যে একদিন না, ধরো যে নেক্সট 7 ডেজ আমি, আমার এখন কারেন্ট পড়ার আওয়ার হচ্ছে 1 ঘন্টা, নেক্সট 7 ডেজ আমি 1 ঘন্টা 20 মিনিট বা 15 মিনিট পড়বো, 7 দিনই পড়বা, নট যে প্রথম দিন 20 মিনিট তারপর দিন আরও 20 তারপর আরও 20, না, 7 দিনই, পরের 7 দিন গিয়ে তুমি 1 ঘন্টা 40 মিনিট করো, পরের 7 দিন যাও তুমি 1 ঘন্টা, কত 2 ঘন্টা হচ্ছে না, আরও 20 মিনিট বাড়াইলে 2 ঘন্টা হচ্ছে, পরের 7 দিন যাও কত হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। আচ্ছা 1 মাসে তুমি কত ঘন্টা খাইছো দেখো তো, 1 ঘন্টা খাইছো, 1 মাসে 1 ঘন্টা খাইছো না, তাহলে পরের মাসে কত আগাবা, 1 ঘন্টা আগাবে না, তাহলে পরের মাস শেষে তুমি 3 ঘন্টা 20 মিনিট, 2 মাসে, 3 মাসে আসো 4 ঘন্টা 20 মিনিট, 5 মাসে আসো 5 ঘন্টা 20 মিনিট, 6 মাসে আসো 6 ঘন্টা 20 মিনিট, এরপর আর বাড়ানোর দরকার নেই, দিনে তুমি যদি 1-6 ঘন্টা বাইর করতে পারো টাইম, এখানেই এনাফ। এই যে এখানে আছে ঢাকা ইউনিভার্সিটি, এখানে আছে বুয়েট, এখানে আছে মেডিকেল, ঠিক আছে, বাট একদিনে না যে স্যার আমি তাহলে কালকে থেকে 5 ঘন্টা 20 মিনিট পড়া শুরু করে দিই, হবে না তোমার দিয়ে,
তুমি পারবা 1 দিন 2 দিন 3 দিন, তারপর আর ইচ্ছা করবে না। সো মাত্র তুমি 6 মাস অপেক্ষা করো, 6 মাস পরে তুমি আরও যে বললাম না, হাত সে গুজরে যেতে পারবে, তুমি তখন 18 ঘন্টা পড়তে পারবে। অ্যাডমিশনের পরে দেখবে যে অনেক 18 ঘন্টা পড়ে, বিশেষ করে মেডিকেলে যারা প্রত্যাশী 18 ঘন্টা পড়ে, খালি ঘুমের থেকে ওঠে, সারাক্ষণ টেবিলে থাকে, জাস্ট ধরো যে নিজের পার্সোনাল পারপাসে টেবিল থেকে ওঠে, আদারওয়াইজ ওঠে না। সেটাও একদিনে হয় না। তখন তুমি এই যে এইচএসসি পর্যন্ত এটা কন্টিনিউ করতেছো, তখন এইচএসসি পরীক্ষা শেষ, তখন তুমি আবার তখন আর 20 মিনিট করে বাড়াবো না, তখন তুমি 1 ঘন্টা করে বাড়াবো। যে আমি 6 ঘন্টা 20 মিনিট পড়ি, কালকে তুমি 7 ঘন্টা 20 মিনিট পড়বো। যেহেতু 2 বছর ধরে তুমি এইভাবে পড়তেছো, সো এটা তোমার কাছে কিছুই না। তখন গিয়ে তুমি ওই 18 ঘন্টা যেতে পারবো, অসুবিধা নেই। তবে বুয়েটে চান্স পাইতে এত পড়া লাগে না। বুয়েটে চান্স পাইতে গেলে যদি একাডেমিক, তুমি বুয়েটের ব্যাপারটা হচ্ছে কি, বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে কনসিস্টেন্ট একটা জার্নি। তুমি এইচএসসি পর্যন্ত তাইরে নাইরে করলা, A+ পাইলা, আর 3 মাসে পরে ফাটাই দিবা, এটা হবেই না। পাবা তুমি যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, বা ধরো যে ঢাকার বাইরে কোনো এক জায়গায় মাত্র নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, টিচাররাও যেতে যায় না, এরকম জায়গায় চান্স পাবা। কিন্তু এটা কনসিস্টেন্ট জার্নি যদি রাখো, তুমি ভালো জায়গায় চান্স পাবা। তবে কনসিস্টেন্সি জিনিসটা কিন্তু টাফ, আসলে কষ্টকর। এটা বুঝতে হবে যে কষ্টকর জার্নিটা আমাদের শুরু করতে হবে। আমরা সবসময় কী চাই? লিনিয়ার গ্রোথ চাই, যে এরকম গ্রোথ চাই। এরকম গ্রোথ শুধু মুভিতে হয়, ঠিক আছে? সাবানা দেখবেন সেলাই মেশিন চালাতে চালাতে, জসিম ঠেলাগাড়ি চালাতে চালাতে ফ্যাক্টরি মালিক হয়ে গেছে। বাট রিয়েল লাইফে গ্রোথটা এরকমভাবে হয়, এইভাবে গ্রোথ হয়। কথা বুঝছো? এবং দেখো, একটা সময় ধরো যে এই গ্রোথটাকে যদি আমি এরকম চিন্তা করি, কিন্তু তোমার এই গ্রোথটা দেখো, এই যে বললাম না যে হাত সে গুজার জানা, এই গ্রোথের থেকেও ভালো গ্রোথ হবে একসময়, তুমি অল্প অল্প করে আগাও। আর তুমি যদি ডেইলি 1 ঘন্টা করে বাড়াও, তাহলে গ্রোথটা এই যেরকম হবে। কিন্তু ওটা দেখো, গ্রাফ কোন জায়গায় উঁচা, ওয়ার মান কোথায় বেশি হবে? এখানে ওয়ার মান বেশি হবে না, এখানে কি ওয়ার মান কম হবে। ঠিক আছে? সো অল্প অল্প করে আগাবা। আরেকটা জিনিস, এই বইটা অবশ্যই কিনবা। আগে বাংলাটা কিনবা, পরে ইংলিশটা কিনবা। যদি কেউ ইংলিশ খুব ভালো পারো, তাহলে কিনবা। প্রতিদিন এই বইয়ের 1 পাতা করে পড়বা, এটুকু তোমাদের হোমওয়ার্ক। এটা একটা সাইকোলজিক্যাল বই, অ্যাটমিক হ্যাবিট, কীভাবে অভ্যাস চেঞ্জ করা যায়। আমরা কিন্তু নিজের সম্পর্কে বেশি জানি না, ঠিক আছে? আমরা অন্য সম্পর্কে অনেক কিছু জানি, মা কেমন, আমার বাপ কেমন, ভাইয়ের সাইকোলজি বুঝি, বোনের সাইকোলজি বুঝি, নিজের সাইকোলজি বুঝি না। সো এটা পড়বা। আচ্ছা আসো, যে কাজে ক্যামেরা অন করলাম সেটাই হলো না। শুরু করি এবার আমরা ডিটারমিনেন্ট পড়া। তাহলে অনুরাশি এবং সহগুণক আমরা বুঝে গেলাম। এখন লেখো প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, নির্ণায়কের বৈশিষ্ট্য। আচ্ছা, প্রপার্টিজ বলতে আমরা আসলে কি বুঝতেছি? প্রপার্টিজ বলতে আমরা এমন জিনিসকে বোঝাচ্ছি যে একটা ডিটারমিনেন্টের ভিতরে কত ধরনের ম্যানিপুলেশন করার পরেও তার মানটা পরিবর্তন হবে না। কথা বুঝছো? মানে তার মানের কোনো পরিবর্তন হবে না, এটা আমরা দেখব। এবং এটা চমৎকার কিছু অ্যাক্টিভিটিস আছে। যেমন ধরো, একটা ডিটারমিনেন্ট হচ্ছে 1 2 3 4। আমি সবচেয়ে ছোটোটার এক্সাম্পল দিচ্ছি, বড়গুলোর ক্ষেত্রেও সেম। এখন তুমি চিন্তা করলা যে ট্রান্সপোজ করব, কি করবা? ট্রান্সপোজ মানে প্রথম সারিকে প্রথম কলামে নিয়ে আসতে চাচ্ছ, আর পরের সারিকে পরের কলামে নিয়ে আসতে যাচ্ছ, এবং করলাও সেটা। মজার ব্যাপার হচ্ছে, এর মান যদি হয় 10, এর মানও হবে 10। এটাই একটা বৈশিষ্ট্য, যে নির্ণয়কে ট্রান্সপোজ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। বের করে দেখো, এটার ভ্যালুটা কত স্যার? আমরা তো বের করতে পারি, 4 - 6 না? এটার ভ্যালু কত দেখো? আমি বলছিলাম সেম হবে, দেখো সেম হয়েছে। এবং এটা যদি বড় একটা ডিটারমিনেন্ট হয়, তাও সত্য। ঠিক আছে? যেটা এটার জন্য সত্য, সবগুলোর জন্য সত্য। তাহলে প্রথম রুল এটা লিখে রাখো। আমি যা লিখছি, যেভাবে লিখছি, বোর্ডে যা আছে ওইটুকুই লেখো। আর যেগুলো মুখে বলছে ওগুলো মাথায় নিয়ে নাও, শেষ। লিখতে গেলে আওলায় যাবা।
তাহলে আবার একবার শোনো যে কোনো ডিটারমিনেন্টের ট্রান্সপোজ করলে যেটা পাবো তার মান আগেরটার মানের সেম হবে। ওকে, লেখার দরকার নেই, জাস্ট এটাই তুমি লিখে রাখো যে এটা 4 - 6, এটা 4 - 6। এরপরে আসো, তুমি করলা কি যে তুমি চিন্তা করলে যে আমি এটার উপাদানগুলোর সাথে এটার উপাদানগুলো যোগ করব। মানে কি করতে চাচ্ছ, এখানে 1+2, এখানে 3+4, আর এটা রেখে দিলা। তাহলে দেখো তো প্রথম রোটা কি প্রথম কলামটা কি আগের মতো আছে? নাই, তাই না? এটা চেহারা চেঞ্জ হয়ে গেছে না? কীভাবে চেঞ্জ হয়েছে? এটার সাথে এটা যোগ করছো, এটার সাথে এটা যোগ করছো। মজার ব্যাপার হচ্ছে এটার মান আর এটার মানও সেম থাকবে। এটার মান যা হবে, এটার মান কত? -2। ওটাও করে দেখো, -2 হবে। সময় স্বল্পতার জন্য আমি করে দেখাচ্ছি না, তোমার বাসায় গিয়ে চেক করে দেখো যে আচ্ছা যোগ করলে যদি সেম হয়, বিয়োগ করলে কি? বিয়োগ করলেও সেম হবে। অর্থাৎ তুমি চাইলে কলাম টু কলাম যোগ করতে পারবা, ইভেন রো টু রো যোগ করতে পারবা। তুমি যদি বলো যে স্যার আমি এরকম করতে চাই, আমি এই দুইটা যোগ করতে চাই, এই দুইটা যোগ করতে চাই, মানে 1+3 আর 2+4 করতে চাই, তাহলে এটার ভ্যালুও সেম থাকবে। ঠিক আছে, আমরা যখন ডিটারমিনেন্ট করবো তখন আমরা বলবো যে কেন করা হয়। আপাতত নিয়মগুলো বোঝো, তারপরে তোমরা এটা বুঝবে। তাহলে প্রথম নম্বর রুল, 1 নম্বর রুল বললাম যে ডিটারমিনেন্টের রোকে কলাম, কলামকে রো বানাইলে মানের পরিবর্তন হয় না। 2 নম্বর হচ্ছে কলাম টু কলাম বা রো টু রো যোগ বিয়োগ করলেও মানের পরিবর্তন হয় না। অর্থাৎ এটার মান যা হবে এটার মান তাই হবে, এটার মান তাই হবে। ব্যাপারটা চমৎকার না? তুমি করতেছো মানে চেঞ্জ হচ্ছে না। ওকে, 3 নম্বর, ধরো একটা ডিটারমিনেন্ট এরকম আছে, এরকম আছে অলরেডি। তুমি চাইলে এটাকে দুইটা আলাদা আলাদা ডিটারমিনেন্টের যোগফল আকারে লিখতে পারবা, যার একটার মধ্যে চলে যাবে এসি এবং আরেকটার মধ্যে চলে যাবে BD1। অর্থাৎ এটার মান যদি হয় 10, দেখা যাবে এটার মান হবে 8, এটার মান হবে 2, বাট সামটা সেম হবে, যোগফলটা সেম হবে। বুঝতে পারছো? মানে এখান থেকে এখানে দুইটা করে উপাদান না, তো এদেরকে নিয়ে আর এদেরকে নিয়ে একটা ম্যাট্রিক্স হবে, আর এদেরকে নিয়ে আর এদেরকে নিয়ে আরেকটা ম্যাট্রিক্স হবে, 1 2 কমন থাকবে। ওকে, সেম গোজ ফর রো। যদি এরকম থাকে, ধরো দেখো এরকম এরকম থাকলেও কিন্তু লেখা যাবে যে এক জায়গায় লিখবা 1A 2B, আরেক জায়গায় লিখবা 1X। ওকে, এখন আমাকে একটা কথা বলো যে যদি এটা ভেঙে দুইটা লেখা যায়, তাহলে দুইটা থাকলে আবার একটা লেখা যাবে না? সেক্ষেত্রে শর্ত কি? সেক্ষেত্রে একটা শর্ত আছে যে একটা সেম হইতে হবে, আর কিছু যোগ করতে হবে না। যখন একটা কলাম সেম হইতে হবে বা যে কোনো একটা রো সেম হইতে হবে, যেমন এখানে এখানে রোটা সেম, তাহলে এটা কিন্তু রিভার্সিবল প্রসেস। এটাকে ভেঙে ওটা লেখা যাবে, ওটাকে ভেঙে আবার এটা বুঝাই দিব। আচ্ছা দেখো, এটা বুঝে দিচ্ছি তাহলে। ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এরকম, এই যে এই ক্ষেত্রে তুমি এটাকে ভাঙতে যাচ্ছ, তো তাহলে বাকি দুইটা সেম হইতে হবে। বাকি দুইটা অর্থাৎ একটা ম্যাট্রিক্সে যাবে এরকম, এই জিনিসটা বলে ভালো করছো, বাকিদের ক্লিয়ার হয়ে যাবে। এটা হবে একটা ম্যাট্রিক্স, আর আরেকটা হবে এরকম। হ্যাঁ, বাকি দুইটাই সেম হইতে হবে, তাহলে ঝামেলা আছে। শুধু এক জায়গা থেকে ভাঙবে, বাকিগুলা অপরিবর্তিত থাকবে। ওকে, মানে এই যে এগুলা সহ একটা ম্যাট্রিক্স, এগুলা সহ আরেকটা ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে দুইটা, এই যে দুইটা সেম, দেখো দুইটা সেম। ওকে, আমরা অঙ্ক করবো, অঙ্ক করলে জিনিসগুলো আবার ক্লিয়ার হবে, প্যারা নাই।
অঙ্ক করলে আবার জিনিসগুলো ক্লিয়ার হবে। কটা বাজে স্যার? কেউ দেখো তো ঘড়িতে। 45। আচ্ছা 15 মিনিটের বেশি লাগবে না আমার। আজকে শুধু আমরা এই প্রপার্টিজ আলোচনা করবো, নেক্সট দিন ম্যাথে ঢুকবো। ঠিক আছে, নেক্সট দিন ম্যাথে ঢুকবো। আজকে শুধু প্রপার্টিজ আলোচনা করবো। এটা হয়ে গেল তো? কটায় ছেড়ে দেবো তো? কই যাবো? 5-7 মিনিট পারো না? আচ্ছা আচ্ছা যাবো। আরেকটা রুল বলে ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। পড়া ইম্পর্টেন্ট, পড়া নষ্ট করে লাভ নেই। একটা রুল বলে ছেড়ে দিচ্ছি। নির্ণায়কের ক্ষেত্রে দেখো, সরি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই তিনটাকে তোমরা কিভাবে গুণ করছো? সবাইকে দিয়ে দিছো না? কিন্তু যদি এটা ডিটারমিনেন্ট হইতো তাহলে এই তিনটা সবার মধ্যে যাবে না। ডিটারমিনেন্ট কাজ করে হচ্ছে কলাম টু কলাম অ্যান্ড রো টু রো। ওরা সবসময় রো ওয়াইজ বা কলাম ওয়াইজ অপারেশন করে। সো তুমি যখন এটাকে 3 দিয়ে গুণ করবা, এটা যে কোনো একটা সারিতে ঢুকবে অথবা যে কোনো একটা কলামে ঢুকবে। কোথায় ঢুকবে এটা তোমার ইচ্ছা। তুমি যদি বলো যে আমি এখানে দিব, দাও, তাহলে এটাকে চেঞ্জ করা যাবে না। তুমি যদি বলো এইটাকে দিব, দাও, তাহলে এটাকে চেঞ্জ করা যাবে না। তুমি যদি বলো এইটাকে দিব, তাহলে এটা চেঞ্জ করা যাবে না। তুমি যদি বলো এইটাকে দিব, তাহলে এটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে এখন কোথায় দিব বলো? ফার্স্ট কলামে যদি দিতে চাও তাহলে হবে 3, 12, বাট 2, 5 কিন্তু চেঞ্জ হবে না। ওকে, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ আর ডিটারমিনেন্টের গুণ কিন্তু একরকম না। ঠিক আছে। সিমিলারলি আমি রিভার্সিবল প্রসেস যদি চিন্তা করি, আমি যদি একটা ম্যাট্রিক্স থেকে এখান থেকে তুমি কয়টা 3 কমন নিতে পারবা? কয়টা 3 কমন নিতে পারবা বলো? একটা না? 3 কমন নেওয়ার ক্ষেত্রে তুমি একটা 3 কমন নিতে পারবা, তাহলে কি হবে? 3, 4। বাট এইটাই যদি একটা ডিটারমিনেন্ট হইতো তাহলে কিন্তু তুমি 2টা 3 কমন নিতে পারতা। 4, 5। ওকে, এটাই যদি ডিটারমিনেন্ট হয় তাহলে তুমি কিন্তু 2টা 3 কমন নিতে পারবা। কীভাবে? ধরো এখান থেকে একটা 3 কমন নেওয়া যাবে, আবার এখান থেকেও কি একটা 3 কমন নেওয়া যাবে, দেন হবে 1, 2, 4, 5। ঠিক আছে। ডিটারমিনেন্ট কমন নেওয়ার ক্ষেত্রেও তুমি ইন্ডিভিজুয়াল কলাম বা ইন্ডিভিজুয়াল রো চিন্তা করবা, গুণ করার ক্ষেত্রেও তাই। ঠিক আছে। এজন্য আমি বলি নির্ণায়ক হচ্ছে খায়ও বেশি দেয়ও বেশি। মনে রাখবা, নির্ণায়ক খায় বেশি এবং দেয় বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই, ভুল হয়েছে। যেমন তুমি নির্ণায়কের সবগুলো উপাদান চেঞ্জ করতে গেলে বেশি বেশি গুণ করা লাগবে, আবার যদি কমন নিতে যাও বেশি বেশি দিবে। যেমন ও কয়টা দিছে? 3, একটা 3 দিছে, কিন্তু ও কিন্তু 2টা 3 দিছে। আবার তুমি যদি বলো যে আমি এইটাকে সবাইকে চেঞ্জ করে ফেলবো, তাহলে একটা মাত্র 5 দিয়ে গুণ করলে হবে? হবে না। এর জন্য একটা 5 লাগবে, আবার ওর জন্য আরেকটা 5 লাগবে, তাহলে ও খাবেও বেশি, দিবেও বেশি। ওকে, যাও, এটুকু থাকলো, শেষ। আর কিছু রুল আছে, একদিন আমরা আলোচনা করবো।